প্রায় 10 বছরের ইনস্টলমেন্টে পাকিস্তানকে এক এক করে পুরো টাকাটা পেমেন্ট করে। 1965 সালের যখন যুদ্ধটাও চলছিল তখনও ইন্ডিয়া পেমেন্ট করেছিল। শেষমেশ যুদ্ধটা থামলো, কিন্তু কোনোভাবে কি পাকিস্তানকে বিশ্বাস করা যায়? এ নিয়ে আজকের আলোচনাটা হবে। কিন্তু ভারত পাকিস্তানকে শায়েস্তা করার জন্য ইন্ডাস ওয়াটার ট্রিটিটাকে নিয়েই এত মাথা ঘামাচ্ছে কেন? ইন্ডাস ওয়াটার ট্রিটিটাই বা আদতে কি? কিভাবে পাকিস্তানকে চেপে ধরা যাবে ইন্ডাস ওয়াটার ট্রিটির মাধ্যমে, এটাই আজকে বোঝার চেষ্টা করব। সিট ডাউন অ্যান্ড রিল্যাক্স, একদম অনায়াসে এক্সপ্লেন করব, কোনো চাপই ফিল করবেন না। ইন্ডাস ওয়াটার ট্রিটিটা কি? আমাদের ফর্মার প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু আর পাকিস্তানের ফর্মার মিলিটারি ডিক্টেটর আইয়ুব খানের মধ্যে 1960 সালে একটা মিটিং বসে। মিটিংয়ের আলোচ্য বিষয় কি? ইন্ডাস ওয়াটার মানে সিন্ধু নদীর জল কিভাবে কোন দেশ ব্যবহার করবে, ঠিক কতটা পরিমাণ জল পাকিস্তান নিজের এই ইলেকট্রিসিটি বা সেচের জন্য ব্যবহার করতে পারবে, আর কতটা ইন্ডিয়া নিজের জন্য রেখে দিতে পারবে। এ নিয়ে আলোচনা তো শুরু হলো, সেটা সমস্যার বিষয় নয়। কিন্তু ইন্ডাস ওয়াটার ট্রিটিতে যে আর্টিকেলগুলো ছিল বা যে বিষয় নিয়ে কথা বা আলোচনা হয়েছিল, সেটা কোনো সময় ভারতের পক্ষে বেশিরভাগটাই ছিল না। এবার ইন্ডাস ওয়াটার ট্রিটিটাকে বুঝতে গেলে আমাদের মোটামুটি ইন্ডাস ওয়াটার মানে সিন্ধু নদীর পুরো ভৌগোলিক অবস্থানটাকে ঠিক করে বুঝতে হবে। মানে তার শাখা নদী উপনদীগুলো কিভাবে ইন্ডাসের উপর বয়ে গেছে এবং তার ভৌগোলিক অবস্থানটা ঠিক কোথায়, ইন্ডিয়া পাকিস্তানের ঠিক কেমন জায়গায় রয়েছে, সেটা বুঝলে আমাদের ইন্ডাস ওয়াটার ট্রিটিটা পুরোপুরি জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। এবার ঠিক ম্যাপটায় আসি। এবার একটা জিনিস দেখুন, ইন্ডিয়া আর পাকিস্তানের মাঝখান দিয়ে লাল রঙের একটা বর্ডার চলে গেছে, এটা ইন্ডিয়া আর পাকিস্তানের বাউন্ডারি। আর ইন্ডাস রিভারটা মানে সিন্ধু নদ বেশ মোটা নীল কালারের একটা রেখা, আর পাতলা নীল কালারের রেখাগুলো হচ্ছে এই ইন্ডাস বা সিন্ধু নদের উপনদীগুলো। একদম ভারতের নিচের দিকে মানে ম্যাপে যে নিচের দিকের রিভারগুলো রয়েছে বা নদীগুলো রয়েছে, তার মধ্যে রয়েছে সতলুজ, বিয়াস আর রবি। আর এই ট্রিটি অনুসারে এই তিনটের জল ভারত সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারবে। এ নিয়ে কোনো বাধা ছিল না, নিজের মতো বাদ দিক, নিজের মতো করে সেচের কাজে লাগাক, নিজের মতো করে ইলেকট্রিসিটি প্রডিউস করুক, তাতে কারো কোনো অসুবিধা নেই। সমস্যা হয়েছে উপরের তিনটে নদী নিয়ে, যার মধ্যে রয়েছে চেনাব, ঝিলাম আর সিন্ধু নিজে। এখানে ভারতকে বলা হয় যে 70% জল পুরোপুরি পাকিস্তানকে ছেড়ে দিতে হবে আর 30% জল নিজেরা ইউজ করতে পারবে। কিন্তু এখানেও শেষ কথাটা নয়, তার মধ্যে একটা শর্ত চাপিয়ে দেওয়া হয়। বলা হয় উপরের দিকে যে 30% জল ব্যবহার করবে সেটা পুরোপুরিভাবে সেচের কাজে বা কৃষিকাজে ব্যবহার হবে। কোনোভাবে নদীর গতিপথ ঘোরানো যাবে না বা বাদ দেওয়া যাবে না বা কিচ্ছু করা যাবে না। 30% জল ওপেন ইউজ করতে পারলে করো, না হলে চলে যাও। এটা একদম পরিষ্কার কথা ছিল। এই উপরের তিনটে নদীর জলে ইন্ডিয়া বাদ দিতে পারবে না, তার কারণও দেখানো হয়। প্রথম কথা, একটা বড় বাদ দিলে নদীর পুরো গতিপথই চেঞ্জ হয়ে যায়। পাকিস্তান যদি সেই জলকে ঠিকমতো না ইউজ করতে পারে, তাছাড়া ওই জলের মধ্যে কন্টামিনেশন মানে দূষণের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে পাকিস্তানের ওই জল ব্যবহারযোগ্য হবে না। এই কথাটা তাও আমি মানলাম, কিন্তু সমস্যা রয়েছে আরও একটা জায়গায়। এবার যদি আমরা নিচের তিনটে নদীর জলের কত পরিমাণ জল প্রবাহিত হয় সেটা দেখি, 41 থেকে 44 বিলিয়ন কিউবিক মিটার জল নিচের তিনটে নদী দিয়ে যায়, আর উপরের তিনটে নদী দিয়ে প্রায় 99 থেকে 100 বিলিয়ন কিউবিক মিটার জল যায়। তার মানে পাকিস্তান সিন্ধুর উপনদী শাখা নদীগুলো থেকে জলের পরিমাণ বেশি আরও পায়। এই যখন ইন্ডাস ওয়াটার ট্রিটিটা তৈরি হয়েছিল তখন বলা হয় নদীর জল সংক্রান্ত সব ধরনের তথ্য এক দেশ অন্য দেশকে শেয়ার করবে। হিস্ট্রিতে দেখা গেছে ইন্ডিয়া প্রত্যেকটা ক্ষেত্রে
এই নদীর তথ্য পাকিস্তানকে দিয়ে এসছে, কিন্তু পাকিস্তান অনেক ক্ষেত্রেই সে বাঁধ দেওয়া থেকে শুরু করে হোক, সেচের জল হোক, প্রত্যেকটা ক্ষেত্রে ইন্ডিয়ার কাছ থেকে অনেক তথ্য লুকিয়ে গেছে। সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার। এই ট্রিটির আরেকটা নেগেটিভ জিনিস শুনবেন, এতে আপনাদেরই রাগটা উঠবে। পাকিস্তান নিজের দেশে নিজের পাঞ্জাব রিজিয়নে সেচের জল ব্যবহার করবে, বিভিন্নভাবে সেচের জন্য ইরিগেশন ফেসিলিটি করবে, তাছাড়া বাঁধ দেবে, ইলেকট্রিসিটি প্রডিউস করবে, তার জন্য যে খরচাটা হবে সেটাও দিতে হবে ইন্ডিয়াকে। এই সময় এই ট্রিটিতে বলা হয় ইন্ডিয়াকে প্রায় 62 মিলিয়ন স্টার্লিং পাউন্ড বা তার সঙ্গে 125 মেট্রিক টনের গোল্ড স্ট্যান্ডার্ডের যে মূল্য হয় সেটা পাকিস্তানকে ইন্ডিয়াকেই পেমেন্ট করতে হবে। অদ্ভুত ব্যাপার। আবার ইন্ডিয়া সেটা মেনেও নেয়। প্রায় 10 বছরের ইনস্টলমেন্টে পাকিস্তানকে এক এক করে পুরো টাকাটা পেমেন্ট করে। 1965 সালের যখন যুদ্ধটাও চলছিল তখনও ইন্ডিয়া পেমেন্ট করেছিল। ইন্ডিয়া না সবসময় পাকিস্তান যাতে ভালো হয় বা যাতে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ রিলেশনটা ফিরে আসে সেটা সবসময় চেষ্টা করেছে, কিন্তু পাকিস্তান থেকে কোনো ধরনের রিটার্নটা আসেনি। এবার প্রশ্নটা আসে অন্য। প্রথম কথা, ইন্ডাস ওয়াটার ট্রিটি লঙ্ঘন করে পাকিস্তানকে কি জব্দ করা সম্ভব? এর প্রশ্নের অনেক ধরনের উত্তর হয়। প্রথম কথা, ভারতের সেই উপরের 3টি রিভারের উপর বাঁধ তৈরি করার ক্যাপাসিটি নেই যে জলটাকে আটকে দেবে। এখনো সেই টেকনোলজি দিয়ে সেই বাঁধ তৈরি করে জলকে আটকাতে কম করে ধরে রাখুন 10 বছর। 10 বছরের আগে তো কোনো কিছু সম্ভবই না। এটা প্রথম কথা চলে গেল। সেকেন্ড কথায় আসি, এত যদি জল ধরেও রাখা যায় সেই জলটাকে ভারত ইউজ করবে কোথায়? এত জল সেটা পুরো জম্মু কাশ্মীর রিজিয়নকে ডুবিয়ে দিতে পারে। তার মানে একটা এমন নতুন ধরনের নদীর গতিপথ তৈরি করে দিতে হবে যেটা ভারতের ভিতর দিকে ঢুকে পড়ে। সেটা করাটা যথেষ্ট চাপ। আমি ধরে নিলাম ভারত সেটা অ্যাচিভও করে ফেললো, তাতে কি পাকিস্তান জব্দ হবে? ভারতের প্ল্যানগুলো কি এর ক্ষেত্রে? মানে ভারত কি পেতে চাইছে এর মাধ্যমে? আমার যা মনে হয়, পাকিস্তানের ভিতর থেকে একটা বিপ্লব জাগিয়ে তোলা, যাতে সিন্ধু নদীর জল না পেয়ে মানুষ বেকারত্বের জ্বালায় ভিতরের মিলিটারি শাসনকে ধ্বংস করে দেয়, নতুন একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট তৈরি করে, যাতে তারা সুখে শান্তিতে থাকতে পারে। আর একটা স্টেবল পাকিস্তান ভারতের সবসময় কাম্য। পাকিস্তান যত স্টেবল হবে ইন্ডিয়া তত উন্নতির দিকে এগোতে পারবে। পাকিস্তান যত আনস্টেবল থাকবে টেরোরিজমের সমস্যা থেকেই যাবে। কিন্তু এটা আবার হিতে বিপরীত না করে দেয়। প্রত্যেকটা জল আটকে দিয়ে পাকিস্তানের মধ্যে একটা না ইনকাম তৈরি হওয়ার জন্য একটা বিশাল বড় যদি বেকার সমস্যা তৈরি হয়ে যায়, তাহলে টেরোরিজমের দিকে আকৃষ্ট হওয়ার প্রবণতাও বাড়বে। যাদের হাতে কাজ নেই তারা এরকম ব্রেন ওয়াশ হবে। বিভিন্ন টাইপের মৌলানারা তারা নিজেদের মতো করে ব্রেন ওয়াশ করতেও সমর্থ হবে। তত টেরোরিজমের আশঙ্কা বাড়বে আর মিলিটারি শাসন থেকে বেরোতেও পারবে না পাকিস্তান। এই একই জিনিসের একবার পজিটিভ দিকও রয়েছে, নেগেটিভ দিকও রয়েছে, আর দুটোই এক। এবার কোন দিকে এগোতে পারে সেটা ভবিষ্যতই বলতে পারবে।